সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আছো তাদের জন্য আজকের আয়োজন আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স। আমরা সকলেই উচ্চতর গণিতের বিভিন্ন টপিকস নিয়ে অনেক চিন্তায় থাকি, বা যারা ইন্টারমিডিয়েটে প্রথম ভর্তি হয় তারা অনেক মনে করে যে গণিত হয়তো অনেক কঠিন একটা বিষয়। আসলে বিষয়টা এরকম নয়। তো আমরা যদি প্রত্যেকটা বিষয় বুঝে পড়ি এবং এই বিষয় সম্পর্কে একটু রিসার্চ করি, একটু ট্রাই করি, তাহলে কিন্তু আমাদের বিষয়গুলো সহজ হয়ে যায়। তো আজকে আমরা প্রথমেই এইচজে ম্যাথ ফ্যামিলি অ্যান্ড ফান চ্যানেলের পক্ষ থেকে এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের একটি বিষয় নিয়ে এসেছি। তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোকপাত করব। আর সর্বপ্রথম সবাইকে এইচজে ম্যাথ ফ্যামিলি অ্যান্ড ফান চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তো প্রথমেই জেনে নেওয়া যাক আসলে ম্যাট্রিক্স বিষয়টা কি। ম্যাট্রিক্স হচ্ছে গণিতের এবং বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা। তো আসলে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমি কিছু প্রতীকী আকারে কিছু লিখে রেখেছি, এটা দিয়ে আমি বোঝাবো আসলে ম্যাট্রিক্স কি। দেখো, এখানে কয়েকটা বিষয় আছে, আগে আমি একটু সংজ্ঞাটা বলে নিই। ম্যাট্রিক্স হচ্ছে গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো যদি আমরা অনুভূমিক সারি আকারে এবং কলাম আকারে সাজাই, অর্থাৎ যে কোনো বিষয় যদি আমরা সারি এবং কলাম আকারে সাজানোর পরে একটা বিন্যাস পাবো যায়, বা একটা সমাবেশ পাবো, বা একটা সাজানো কোনো কিছু পাবো, সেই জিনিসটাই কিন্তু আসলে ম্যাট্রিক্স। অর্থাৎ গণিত ও বিজ্ঞানের যে কোনো বিষয়কে যদি আমরা সারি এবং কলাম আকারে সাজাই, অর্থাৎ সারি এবং কলাম আকারে সাজাই, তাহলে তাহলে যে বিন্যাসটা পাবো তাকে বলা হবে ম্যাট্রিক্স। তো খুবই সহজ একটা সংজ্ঞা। তো এই বিষয়টা নিয়ে এখন একটু কথা বলি। দেখো, আমি এখানে কিছু একটা প্রতীক দিয়েছি, তার আগে বলে নিই ম্যাট্রিক্সকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে শুধু প্রথম বন্ধনী দিয়ে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি, অথবা তৃতীয় বন্ধনী দিয়েও আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। আরেকটা বিষয় আছে, অর্থাৎ আমাদের পরম মান, এখানে ডাবল ভাবে এরকম পরম মান চিহ্ন দিয়েও কি করা হয়, ম্যাট্রিক্স প্রকাশ করা যায়। তবে আমাদের এই ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ এইচএসসি লেভেলে আমাদের কিন্তু বইয়ে যে ম্যাথ গুলো আছে, ম্যাক্সিমাম ম্যাথ গুলো কিন্তু আসলে তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করে দেওয়া আছে, প্রথম বন্ধনীও দেওয়া আছে। তো আমরা চাইলে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো চলো দেখা যাক। এই যে আমি তৃতীয় বন্ধনীতে একটা ম্যাট্রিক্স প্রকাশ করেছি। তো এখানে আমি বেশ কিছু সংখ্যা, এখানে a11 a12 a13 এরকম 21 22 লেখা আছে। এই বিষয়গুলো দ্বারা আসলে কি বোঝায়, আমরা ম্যাট্রিক্স যখন তৈরি করব তখন কিন্তু এখানে কিছু উপাদান থাকবে, এখানে কিছু কি থাকবে, উপাদান থাকবে। অর্থাৎ তৃতীয়, যেমন আমরা সেট যখন পড়তাম তখন বলতাম যে যেই বস্তুগুলো দ্বারা সেট গঠিত হয় তাকে আমরা সেটের উপাদান বলি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের ম্যাট্রিক্সে কিন্তু কিছু উপাদান আছে। অর্থাৎ আমরা এই যে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী যেটাই বলি না কেন, তার ভেতরে যে উপাদানগুলো থাকে সেগুলোই হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান। এখন এই ম্যাট্রিক্সের উপাদানের একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। অর্থাৎ আমরা যে উপাদানগুলো নিয়ে ম্যাট্রিক্সকে গঠন করব সেই উপাদানগুলোকে বলা হবে ম্যাট্রিক্সের ভুক্তি। অর্থাৎ এই প্রত্যেকটাই এক একটা ভুক্তি হিসেবে আমরা বিবেচনা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমরা জানি যে সারি কাকে বলে। আসলে আমরা অনুভূমিক বরাবর যদি কোনো লাইন চিন্তা করি তাহলে সেটাই কিন্তু সারি। আর উলম্ব অর্থাৎ লম্বালম্বি ভাবে যে লাইনটা কল্পনা করি সেটাকে কিন্তু আমরা সাধারণত কি বলে থাকি, কলাম বলে থাকি। কি বলে থাকি, কলাম বলে থাকি। তেমনি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যেগুলো অনুভূমিক বরাবর আছে সেগুলোকে বলা হয় সারি। আর উলম্ব বরাবর যে, অর্থাৎ অনুভূমিক বরাবর, এই বরাবর যদি আমি এটা কল্পনা করি, এই বরাবর কল্পনা করব, এই বরাবর, এই প্রত্যেকটা বরাবর অনুভূমিক বরাবর যদি আমরা কল্পনা করি তাকে আমরা বলবো সারি। এই সারি হচ্ছে প্রথমটা, হচ্ছে এটাকে আমরা বলবো প্রথম সারি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমাদের তৃতীয় সারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সারির পরিচিতি। দেখো, এই যে আমি এখানে একটা কথা লিখছি 1 1, অর্থাৎ এখানে যে 1 1 লেখা, এটা সাধারণত সারি এবং কলাম সংখ্যা নির্দেশ করে। অর্থাৎ এটা হচ্ছে আমার 1 নাম্বার সারি, এর জন্য দেখো প্রত্যেক জায়গাতেই কিন্তু 1 লেখা আছে। এখন আমি যদি লম্বালম্বি ভাবে কল্পনা করি তাহলে এই লম্বালম্বি বরাবর যেটাকে বলা হয় সেটা হচ্ছে কলাম, সেটা হচ্ছে কলাম। অর্থাৎ এখানে আমার তিনটা কলাম আছে, এই একটা কলাম, এই একটা কলাম এবং এই একটা কলাম, তিনটা কলাম আছে। তাহলে এই যে প্রথম এটা লিখেছি, এর অবস্থানটা কোথায় আছে, সারি হিসেবে আছে প্রথম সারিতে, এবং কলাম হিসেবে আছে কোন কলামে, প্রথম কলামে। এই কারণে লেখা হয়েছে A11, অর্থাৎ প্রথম সারি
প্রথম কলাম। তাহলে এখন নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা যে আসলে এখানে 1 2 কেন লেখা আছে। তো আগেই বলেছি এই সংখ্যাটার প্রথমটা হচ্ছে সারি নাম্বার, পরেরটা হচ্ছে কলাম নাম্বার। অর্থাৎ এই এর অবস্থানটা আছে কোথায়? সারি হিসেবে প্রথম সারিতে আছে, কলাম হিসেবে দ্বিতীয় কলামে আছে। এই কারণে এখানে হচ্ছে 1 2, অর্থাৎ এটার অবস্থান হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম। অনুরূপভাবে প্রথম সারি তৃতীয় কলাম, এটা কি দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম এবং দ্বিতীয় সারি তৃতীয় কলাম। অনুরূপভাবে এটাকেও আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ ম্যাট্রিক্সে যে ভুক্তিগুলো আছে সেগুলো সব সময় আমরা কি দিয়ে বোঝাবো? সারি এবং কলাম দিয়ে বোঝাবো। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এখন আমরা আজকে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ নিয়ে কথা বলবো, যে ম্যাট্রিক্সটা বিভিন্ন প্রকার হতে পারে। আজকে আমরা কয়েকটা প্রকার নিয়ে একটু কথা বলবো। এক নাম্বার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। চলো বোঝা যাক সারি ম্যাট্রিক্স কি। একটু আগে কিন্তু বলেছি যে ম্যাট্রিক্স গঠিত হয় কি দ্বারা? সারি এবং কলাম দ্বারা। সারি এবং কলাম দ্বারা। তো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 1 2 3। এখানে বন্ধুরা কয়টা সারি আছে? হ্যাঁ, এখানে একটা সারি আছে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা বলবো? একটা। তাহলে আমরা বলবো যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা সারি বিদ্যমান তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে কলাম যে কয়টাই থাকুক না কেন, যেমন আমার এখানে কলাম আছে একটা দুইটা তিনটা, আমি আগে লিখলাম 1 2 3 4 5। আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম নিয়ে আসলাম, কিন্তু সারি আছে কিন্তু একটাই। এর জন্য একে বলা হবে কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে, সরি একটি মাত্র সারি আছে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তাহলে এখন আমি আশা করি যে তোমরা সহজেই বলতে পারবে তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলে। দুই নাম্বার আমরা যে কথা বলবো সেটা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। খেয়াল করো তোমরা সবাই, কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা যেমন সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা দিয়েছি যে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স, তাহলে কলাম ম্যাট্রিক্স কি হবে? আশা করি তোমরা সবাই কিন্তু এটা পারবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে, অর্থাৎ আমরা এখন কলাম আকারে লিখবো 1 2 3। আচ্ছা, এখানেও দেখো কলাম কিন্তু একটা, সারি কিন্তু এটার জন্য একটা সারি একটা সারি একটা তিনটা সারি আছে। আমি সারি এখন যতই বাড়াই না কেন, আমি চারটা সারি নিলাম কিন্তু কলাম কিন্তু একটাই। অর্থাৎ এখানেও কলাম একটা এখানেও কলাম একটা, কিন্তু এখানে সারি আছে একটা দুইটা তিনটা চারটা সারি আছে। তো যেহেতু একটা মাত্র কলাম আছে অর্থাৎ এর নাম হচ্ছে কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে যে ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলবো সেই ম্যাট্রিক্সটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। এই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে আমাদের অনেক অঙ্ক করতে হবে এবং সেটাকে বলবো আমরা 3 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা ইংলিশে বলা হয় স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্স প্রথমেই দেখো, বর্গ ম্যাট্রিক্স বলার আগে বলে রাখি যে আমরা কিন্তু বর্গক্ষেত্র চিনি বা বর্গ কাকে বলে। আমরা আগেই জেনেছি যে বর্গ যেই চতুর্ভুজের চারটি বাহু সমান থাকবে তাকে কিন্তু বর্গ বলবো এবং প্রত্যেক কোণ সমকোণ, সেটা ছিল বর্গের সংজ্ঞা। তো তদ্রূপ দেখো আমি এখানে প্রথমে একটা ম্যাট্রিক্স লিখছিলাম, মনে আছে যে a11 a12 a13। সেখানে কিন্তু আমাদের সারি কয়টা ছিল? তিনটা। কলামও কয়টা ছিল? তিনটা। তো আমি 1 2 3 4 এখানে একটা ম্যাট্রিক্স লিখেছি। এই 1 2 3 4 হচ্ছে ভুক্তি। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক্স লিখছি 1 2 3 4 5 6। আচ্ছা, দুইটার মধ্যে একটু আমরা বোঝার চেষ্টা করি যে আসলে ম্যাট্রিক্স দুইটা কিরকম। খেয়াল করো এখানে আমার সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। আচ্ছা, এখানে সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। আচ্ছা, এখানে কিন্তু সারি যতগুলো আছে ঠিক কলাম ততগুলোই আছে, কিন্তু এখানে সারি যতগুলো আছে কলাম কিন্তু ততগুলো নেই। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয়। তাহলে কি করব? এই যে সারি আর কলাম সংখ্যা যদি সমান হয় ওই ম্যাট্রিক্সের নাম হবে বর্গ ম্যাট্রিক্স। কিন্তু এটা আমরা ম্যাট্রিক্স বলতে পারবো, কিন্তু এটাকে বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো না, কারণ সারি আর কলাম সংখ্যা সমান নয়। তাহলে কি জানলাম? যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এখানে দুইটা সারি দুইটা কলাম আছে, অনুরূপ ভাবে আমরা তিনটা সারি তিনটা কলাম নিতে পারি। অর্থাৎ এখানে সারি তিনটা এবং কলামও তিনটা, এটার নামও কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা শিখে ফেললাম বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। আচ্ছা, এখন
আরেকটা ম্যাট্রিক্স যেটা কি শিখবো, ম্যাট্রিক্সের কর্ণ। ম্যাট্রিক্সের কর্ণ। আচ্ছা, ম্যাট্রিক্সের কর্ণ বলতে কি বোঝায়? তো কর্ণ নিলে কিন্তু অবশ্যই আমাকে বর্গ ম্যাট্রিক্স নিয়েই কথা বলতে হবে, কারণ কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা ম্যাট্রিক্সের কর্ণের ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্সটাই আমাদের গ্রহণযোগ্য, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই কর্ণটা নিতে পারবো না। যেমন আমি প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখলাম সেটা আবার লিখি, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এটা হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের অনুরূপ সারি আর ভুক্তি যে নম্বরগুলো আছে, কোথায় কোথায়, a11 একটা ভুক্তি, a22 একটা ভুক্তি, a33 একটা ভুক্তি। আমি যদি আরেকটা সারি বা আরেকটা কলাম নিতাম কি হতো, a44 হতো, তারপর আরেকটা নিলে a55 হতো, n সংখ্যক যদি নিতাম তাহলে ann হতো। আচ্ছা, তো সেক্ষেত্রে এই অনুরূপ ভুক্তি গুলো যেগুলো, অর্থাৎ অনুরূপ সারি এবং কলাম সংক্রান্ত যে সম্পর্কিত যে ভুক্তিগুলো আছে, সেই ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ হয় সেটাই হচ্ছে আসলে ম্যাট্রিক্সের কর্ণ। এর আরেকটা নাম হচ্ছে মুখ্য কর্ণ, আরেকটা নাম হচ্ছে মুখ্য কর্ণ। অর্থাৎ a11 a22 a33, আরেকটা যদি সারি কলাম নিতাম a44, আরেকটা নিলে a55, অর্থাৎ অবশ্যই সেটা কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতে হবে, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতে হবে। তাহলে এইটাকে বলবো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ বা মুখ্য কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণ বা মুখ্য কর্ণ। তাহলে আমি যদি এখন একটা ম্যাট্রিক্স লিখি তাহলে আমরা কি বলতে পারবো যে কর্ণের উপাদানগুলো কত কত, দেখি তো বলতে পারি কিনা। তো 5 6 7 1 2 1 3 2 1 একটা ম্যাট্রিক্স নিলাম আমরা। ওই যে আগেই বলেছি যে এখানে দেখো, প্রথম সারি আর প্রথম কলামের ক্ষেত্রে এটা, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম মানে এইটা, তৃতীয় সারি তৃতীয় কলামের যে অবস্থান তার এটা, অর্থাৎ এই বরাবর যে ভুক্তিগুলো আছে সেইগুলোই কিন্তু আসলে যে কর্ণ গঠন করে ভুক্তিগুলো, সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ বা মুখ্য কর্ণ। এখন তাহলে আমরা কর্ণ চিনে ফেলেছি আশা করি। তো এই ম্যাট্রিক্সের কর্ণ দিয়ে আরেকটা সংজ্ঞা আমি এখানে পড়িয়ে দেবো যে আসলে ম্যাট্রিক্সের কর্ণের যোগফলের কিন্তু একটা নাম আছে, যে একটা ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ আছে মুখ্য কর্ণ, তার ভুক্তিগুলোর যোগফল একটা নাম আছে, তাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। অর্থাৎ একটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে তার যোগফলকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমি যখন প্রশ্ন করি তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে কি করতে হবে, আমাদের যে কর্ণের ভুক্তিগুলো আছে সেগুলো যোগ করতে হবে। অর্থাৎ এখানে 5 2 1, অর্থাৎ 5 আর 2 7, 7 আর 1 কত 8, অর্থাৎ এই 8 হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ট্রেস। 5 প্লাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ আমরা ট্রেস পেয়ে গেলাম। এখন প্রশ্ন যদি কোনো ম্যাট্রিক্স দিয়ে বলা হয় যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে আমরা কি করব, ওই ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণটা আছে তার ভুক্তিগুলো আমরা যোগ করে দেব, যা আসবে সেটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, তারপরে যেহেতু আমরা কর্ণ চিনে ফেলেছি, এই কর্ণ দিয়ে কিন্তু আসলে আমাদের কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, সেগুলো আমরা জানবো। চলো দেখা যাক সেগুলো কিরকম হয়। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। আচ্ছা, তো একক ম্যাট্রিক্সটা কিরকম একটু খেয়াল করি আমরা। ওই যে একটু আগে আমরা বললাম যে এটাকে বলা হয় আমাদের মুখ্য কর্ণ বা কর্ণ। দেখো, মুখ্য কর্ণের উপাদানগুলো যদি 1 হয় এবং বাকি যত ভুক্তি আছে সবগুলো ভুক্তির মান যদি শূন্য হয়ে যায়, কি বললাম, মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হবে এবং বাকি যত ভুক্তি আছে এই প্রত্যেকটার ভ্যালু কত হবে, 0 হবে। তখন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে একক ম্যাট্রিক্স। এর ইংলিশ নাম হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে আমরা একক ম্যাট্রিক্স চিনে গেলাম যে এটা হচ্ছে যদি মুখ্য কর্ণের উপাদানগুলো 1 হয় বাকি সব ভুক্তি শূন্য হয়, তাহলে তাকে বলবো আমরা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, খেয়াল করি 2 2 2 0 0 0 0 0 0।
দেখো একক ম্যাট্রিক্সের সাথে এই জিনিসটা আমার মিল আছে না? হ্যাঁ মিল আছে, কিন্তু পার্থক্য হচ্ছে ওখানে 1 ছিল, এখানে কিন্তু 2 2 2 আছে, হ্যাঁ তাই না? আচ্ছা, তো 2 2 2 যদি থাকে অর্থাৎ এক ভিন্ন অন্য মুখ্য কোণের উপাদানগুলো যদি একই হয়, মুখ্য কোণের উপাদানগুলি যদি একই হয় তাহলে, এবং অন্য সকল ভুক্তি যদি শূন্য হয়, তাকে কিন্তু আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলবো? স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে এক দিলে কিন্তু নামটা কিন্তু একক ম্যাট্রিক্স হয়ে যাবে। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ পেরেছি। তাহলে 2 2 2 এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, অর্থাৎ কর্ণের উপাদান ব্যতীত এক ভিন্ন অন্য কোন উপাদান যদি এখানে আসে, 2 আসুক, 3 আসুক, 4 আসুক, 5 আসুক, যাই আসুক, এবং বাকি সকল ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে, তখন সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা স্কেলার ম্যাট্রিক্সটাও চিনে ফেলেছি। ওকে, তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলো ম্যাট্রিক্স জানলাম, সেখানে ম্যাট্রিক্স কাকে বলে জানলাম, ম্যাট্রিক্সের ভুক্তি চিনলাম, ম্যাট্রিক্স সারি এবং কলাম দ্বারা গঠিত সেটা চিনলাম, অবস্থান দেখলাম যে যদি প্রথম সারি অবস্থানে, যদি প্রথম অবস্থানে থাকে প্রথম সারি প্রথম কলামে, প্রথম সারি দ্বিতীয় কলামে, এই যে অবস্থানগুলো এগুলো আমরা জানলাম। তারপরে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা জানলাম এবং উদাহরণ জানলাম। আমাদের আরো কিছু ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং উদাহরণ আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি যতটুকু পড়ানো হয়েছে ততটুকু তোমরা বাসায় তোমাদের বই আছে, বই দেখে দেখবে, এবং এখানে যদি কোনো সংজ্ঞা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, এবং এইচডি ম্যাথ ফ্যামিলি এন্ড ফানের পক্ষ থেকে আবারও অভিনন্দন, এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কি কি প্রবলেম আছে সেগুলো জানাবে, সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।